নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস আপনাদেরকে দিতে পারে প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা। আর এই ব্রহ্মকমল অনুষ্ঠানে আমরা প্রতি মুহূর্তে নানান রকম শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আলোচনা করা হয় নানা রকম খুব কমন সমস্যা নিয়ে, তার সঙ্গে সঙ্গে জটিল নানা রকম ব্যাধি নিয়েও আমরা কথা বলে থাকি। আর মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে সচেতন করা এবং আয়ুর্বেদিক, যা কিনা একটা বহু প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একদম মানে নির্মূল করা সম্ভব হয় যে কোনো রোগের একটা রুট কজকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদের মাধ্যমে, আয়ুর্বেদের হাত ধরে ভালো থাকার নানান পদ্ধতি নিয়ে আমরা কিন্তু কথা বলে থাকি। আর তার পাশাপাশি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টির কথা আপনাদেরকে বলি। সাধারণত পেটে ব্যথা, বমি বমি ভাব, এগুলো না অনেক ক্ষেত্রে খুব কমন হয় এবং এগুলো হলে পরেই আমরা ইনডাইজেশনের কথা প্রথমত বলি। তারপরে আর একটা কথা কিন্তু আমাদের প্রায়শই মুখে মুখে ফেরে, সেটি হচ্ছে গিয়ে গল ব্লাডারে স্টোন হলো না তো, যার জন্য এইরকম সিমটমস দেখা যাচ্ছে। এই বিষয়টা কিন্তু খুব দেখা যায় এবং অনেক ছোটদের ক্ষেত্রেও গল ব্লাডারের স্টোন দেখা যায় বড়দের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে গল ব্লাডারের স্টোন হয়ে গল ব্লাডার বাস্ট করে যাওয়ার মতো এরকম ভয়াবহ পরিণতিও কিন্তু ঘটে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গল ব্লাডারের যে এই যে সমস্যা, সেটা থেকে কি করে আমরা মুক্ত হতে পারি বা আমাদের গল ব্লাডারকে কীভাবে ভালো রাখতে পারি আয়ুর্বেদের হাত ধরে, সে বিষয় নিয়ে সবটা বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর স্পর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই অনুষ্ঠানে। আর আমরা একেবারে সরাসরি রয়েছি, আপনাদের সাথে কথা বলবো। টেলিফোন নাম্বার হচ্ছে 6292242341 এবং 6292242342, এই দুটি নাম্বারে অবশ্যই গল ব্লাডারের স্টোন হোক বা যে কোনো ধরনের সমস্যায় আপনারা কিন্তু ফোন করতে পারেন, আমাদেরকে কথা বলতে পারেন সরাসরি। ম্যাম, শুরুতেই আমরা না এই যে গল ব্লাডারের ফাংশনটা একটু জানবো, যে এর কাজটা কি। একটা খুব ছোট্ট অর্গান কিন্তু খুব ভাইটালও বটে, কি কাজের? দেখুন, গল ব্লাডার যেটা, সেটা একটা পেয়ার শেপেড, মানে নেশপাতির মতো শেপেড অর্গান, যেটা আমাদের লিভারের নিচে থাকছে। সেটা কিন্তু আমাদের যে মানে গাট হেলথ, তার পেছনে কিন্তু ভীষণ বড় একটা হাত আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমরা শুনে থাকি যে আফটার মানে গল ব্লাডার স্টোন, সেই জায়গায় যদি কলিসিস্টেক্টমি বা আমরা যদি গল ব্লাডারটা বাদ দিয়ে দিই, তাতে কিন্তু লাইফে সেরকম হ্যাম্পার হবে না। কিন্তু সেটা কিন্তু এরকম দেখতে পাই না আমরা। আমার চেম্বারের যা এক্সপিরিয়েন্স, সেখানে আমি বলতে পারি যে আফটার কলিসিস্টেক্টমি 90% পেশেন্ট দে সাফার ফ্রম এ ব্যাড গাট হেলথ। ডাইজেস্টিভ ইস্যু আপনার থাকবেই আফটার রিমুভাল অফ গল ব্লাডার। এইবার আমি বলি যে এবার গল ব্লাডারটা কি ফাংশন করে। তো গল ব্লাডারটা আমাদের যে লিভার থেকে যে বাইল জুসটা ফর্মেশন হচ্ছে, সেটা কিন্তু এসে মানে সেটা লিভার যখন সেটা সিক্রেট করে বাইল জুসটা, সেটা গল ব্লাডারে এসে পৌঁছায়। সেখান থেকে সেটা ইজিলি ডাইজেশন, মানে আমাদের যে মেটাবলিক ফুড ডাইজেশন, সেখানে কিন্তু সেই ক্ষেত্রে গল ব্লাডার হেল্প করে থাকে। এবার যদি বলি আয়ুর্বেদিক্যালি আমাদের কি বলা হয়েছে, আমি তো প্রত্যেকটা ট্রিটমেন্টে বলুন বা আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমরা কিন্তু বাত, পিত্ত, কফ, এই তিনটে দোষের উপরে আমরা আছি, তাই তো? এইবার যখন এই যে পিত্তর যে স্থান, মানে গল ব্লাডারকে আমরা আয়ুর্বেদিক্যালি বলছি পিত্তাশয়, মানে পিত্তের স্থানই হয়েছে গিয়ে গল ব্লাডার। তো সেই ক্ষেত্রে গল ব্লাডার কিন্তু আপনার যে ডাইজেস্টিভ বা মেটাবলিক যে আপনার যে সিস্টেমটা আছে, সেখানে কিন্তু ভীষণ বড় হাত রাখে। এক্স্যাক্টলি তাই। এটা তো হচ্ছে কি, মানে আমাদের ডাইজেশনে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল রয়েছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললেন। আমরা সাধারণত গল ব্লাডারে কিছু সমস্যা হলে পর সেটাকে রিমুভালের দিকে, মানে সার্জারি করলে সেটা রিমুভালের প্রসঙ্গ আসে এবং রিমুভাল করবার ফলে আমরা ভাবি যে এটা তো সাচেস কোনো মানে কাজ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে সত্যিই আমাদের হেলথে কোনো শরীরের কোনো অর্গান, ছোট থেকে বড় কোনো অর্গান যদি বাদ দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের ডিরেক্ট হেলথের ওপর প্রভাব ফেলে। যতই সেটা বলা হোক বা বোঝানো হোক যে সেটা কিন্তু কোনো এফেক্ট করছে না, একেবারে ভুল ধারণা। ছোট থেকে ছোট নানান রকম সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি কোন চিকিৎসার মাধ্যমে ভালো থাকবেন বা কিভাবে ভালো থাকবেন, সেটা টোটালি কিন্তু নির্ভর করছে আপনার ওপর, এবং একটা সঠিক গাইডলাইন্স দেওয়া, আয়ুর্বেদের মাধ্যমে একটা সঠিক রাস্তা দেখানো, সেটার কিন্তু কাজ করে থাকে ব্রহ্মকমল এবং অবশ্যই সেখানে যে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী রয়েছে তারা।
আমরা গল ব্লাডারের ফাংশনের কথা শুনলাম, এবারে গল ব্লাডারে কি কি ধরনের সমস্যা হতে পারে? আমরা গল স্টোন ভীষণ কমন, কিন্তু গল স্টোন শুধু কি একটাই সমস্যা নাকি আরও অনেক সমস্যা হয়? সেই সঙ্গে সঙ্গে অবশ্যই গল স্টোনের কথাও শুনবো। না দেখুন, গলব্লাডারে অনেক রকমের সমস্যা হতে পারে, যেরকম আমরা বলছি কলিলিথিয়াসিস, যেটাকে আমরা বলছি গল স্টোন, তারপরে কলিসিস্টাইটিস, মানে গল ব্লাডার যখন ফুলে যাচ্ছে সেখান থেকে যদি ধরুন গল ব্লাডারের স্টোনটা যদি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা দেখুন, প্রিভেনশন অ্যান্ড আর্লি ইন্টারভেনশন ইজ আ কি টু আ হেলদিয়ার লাইফ, যেটা একমাত্র আপনাকে কিন্তু আয়ুর্বেদই প্রোভাইড করতে পারে। ঠিক আছে, কারণ আমাদের মোটিভটাই অন্যরকম, যেন আমরা প্রিভেনশন মানে সেটা প্রিভেন্ট করব, সেটা যেন আমাদের ওই রাস্তায় আর যেতেই না হয়। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা, তো যখন গলব্লাডার স্টোনটা যখন বাইল ডাক্টে অবস্ট্রাক্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস, তারপরে বিলিয়ারি কলিক পেন, সেক্ষেত্রে কিন্তু আরও ডেঞ্জারাস জিনিসও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন অ্যান্ড আর্লি ইন্টারভেনশন, তার সাথে সঙ্গে সঙ্গে যখন আপনার জেনারেলি কি হয়, জেনারেলি কিন্তু খুব একটা গলব্লাডার স্টোনের সিমটমস আমরা দেখতে পাই না। পেশেন্ট এমনি হালকা ইনডাইজেশনে ভুগলো বা হালকা একটু পেইন হলো, অন্য কোনো সিমটমস নিয়ে, বা ধরুন ফিমেল পেশেন্টের কোনো মেনস্ট্রুয়েশন হিস্ট্রিতে কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে যখন গলব্লাডার মানে যখন ইউএসজি করাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গলব্লাডারে কিছু স্টোন হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা যেই স্টোনটাকে যখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টোন হয়েছে, তখনই আপনি একজন যখন চিকিৎসকের কাছে মানে আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যাবেন, সেই ক্ষেত্রে যখন একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাবেন, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করবেন, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর সার্জারি বা সার্জিক্যাল দিকে আপনাকে যেতে হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলা হয় যে দীর্ঘ সময় মানে সকালবেলার সময়টা যদি খালি পেটে থাকা হয়, সেখান থেকে কিন্তু একটা পিত্ত রস নির্গত হয়, এবং এটা কি একটা অন্যতম কারণ এই গল স্টোন ফর্মেশন? কারণ স্টোন যে ফর্মেশন হচ্ছে সেটা তো কিছু জমে জমে হচ্ছে, সেটা তো এমনি এমনি ফর্মেশন হচ্ছে না, তো কারণটা কি? একদমই তাই। প্রলং ফাস্টিং বলুন, বা আমাদের বডিতে যখন কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে গেছে, এটা কিন্তু কোনো ডিজিজ নয়। প্রথমত কোলেস্টেরল বেড়ে যাওয়া একটা সংকেত যে আপনার বডিতে মেজর কিছু হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন আমাদের কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, বা ধরুন আমরা প্রলং ফাস্টিং করছি, সেই ক্ষেত্রে যে আমাদের যে বাইল জুসটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে মানে এক্সট্রাক্ট আউট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেইটা জমে জমে একটা ক্রিস্টাল ফর্ম হচ্ছে। তো সেটা তো মানে সেই ক্রিস্টাল ফর্মেশনটাকেই আমরা বলছি গলব্লাডার স্টোন। এক্স্যাক্টলি তাই। মানে এই যে আমরা স্টোনের ফর্মেশন দেখি বিভিন্ন, আমাদের কিডনিতে অনেকের ক্ষেত্রে স্টোন হয়, সবটাই কি তারা ফর্মেশন, এবং এই ফর্মেশনের একটা কারণও রয়েছে। উইদাউট এনি রিজন তো একটা স্টোন ফর্মেশন হতে পারেন, এবং এই যে স্টোন ফর্মেশন আপনার গল ব্লাডারে হচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। ম্যাম যেটা বললেন যে অনেক সময় কি হয়, কোনো সিমটমস থাকে না, শুধু একটা অ্যাসিডিটি, এবং সেটা হলে আমরা কি করে থাকি সাধারণত কোনো মানে অ্যান্টাসিড খাওয়া হয়ে যায়, এবং আমরা ভাবি যে হয়তো এমনি এমনি হচ্ছে, ঠিক হয়ে যাবে, কিন্তু তার পেছনে যে একটা গল স্টোনের মানে সংকেত থাকতে পারে, সেটা কিন্তু আমরা অনেক সময় অবহেলা করে থাকি। তো কি কি ধরনের সিমটমস হতে পারে? শুধু অ্যাসিডিটি নাকি আদার্স আরো অনেক কিছু সিমটমস? না, যাদের সিমটমস হয় অ্যাকচুয়ালি তাদের কি কি হতে পারে? দেখুন, জেনারেলি দেখা যায় যে একটা নজিয়া মানে একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে পেশেন্টের। পেশেন্ট যাই খাচ্ছে খুব হাইপার অ্যাসিডিটি হচ্ছে, বুক জ্বালা করছে, তীব্র বেদনা মানে সিভিয়ার পেইন, কোথায় রাইট সাইডে, রাইট আপার সাইডে একটা মানে ওই দিকটা একটা সিভিয়ার পেইন, যেটা ধরুন 30 to 45 মিনিটস আস্তে আস্তে আবার নিজে নিজে কমে যাচ্ছে, সেরকম একটা এক্সেসিভ মানে তীব্র বেদনা দেখতে পাই, তার সাথে ভমিটিং, তার সাথে ব্যথা, সেরকম টেন্ডারনেস থাকে। ওকে, তো এই যে সিমটমসগুলো, এগুলোকে কিন্তু খুব মাইনিউটলি আমাদের ফলো করতে হবে। যে এই ধরনের সিমটমসগুলো রেগুলারলি হচ্ছে আপনাদের এবং অনেকটা স্টে করে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই প্রয়োজন চিকিৎসকের পরামর্শ নেবার। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে ওই জিনিসটা কি আপনাদের কি ওই ওষুধ খেলে কি ভালো হয়ে যাচ্ছে? আর একবার বলুন কি সমস্যা আপনার, কে বলছেন একটু শুরুতে বলুন। আপনি কে বলছেন? হ্যালো, যে আপনাদের হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে আপনাদের ওই ওষুধ খেলে কি ওই জিনিসটা ভালো হবে? আপনার কি সমস্যা? আপনার কি সমস্যাটা না বলুন। ওই না আপনার যে নাম্বারে যে আপনি টিভিতে একটা ছেড়েছেন,
আমরা গলস্টোনের সমস্যা নিয়ে আজকে কথা বলছি এবং এক এক দিন এক একটা বিষয় নিয়ে কথা বলা হয়। আপনার কি গল ব্লাডারে স্টোন রয়েছে? হ্যাঁ হ্যাঁ স্টোন রয়েছে। আচ্ছা, কতদিন থেকে আপনি সমস্যায় রয়েছেন? না এটা মানে দেখি না দেড় মানে মাস থেকে হবে আর কি। আচ্ছা, কিছু জিজ্ঞাসা। স্টোনের সাইজ কত আছে? আপনি কি পেটের ছবি করিয়েছিলেন নিশ্চয়ই, তারপরে তো জানতে পারলেন? না আমি আলট্রাসোনো জন্য ধরা পড়েছিল। আচ্ছা, স্টোনটা কত বড় সেটা কি জানেন, বলতে পারবেন? না, আমরা রিপোর্টটা যদি আপনাকে পাঠাই আপনি দেখে নেবেন, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো আপনার। ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন একবার বলুন। আমি থাকি ধরো হাওড়াতে থাকি। হাওড়া? আর এমনি বাড়ি হচ্ছে আমাদের ওই যে পূর্ব মেদিনীপুর, চন্দ্রপুর। আচ্ছা, মেদিনীপুরের ওদিকে। ওকে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। তো এক্ষেত্রে আপনাকে এটাই বলবো, আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু ব্রহ্মকমল পৌঁছে যাচ্ছে শুধুমাত্র আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। তো আপনি যেখানে থাকেন নিকটবর্তী কোথাও পৌঁছে যাচ্ছে কিনা সেটা জানবার জন্য কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নিতে পারেন। তো আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে সিমটমসের কথা আমরা শুনলাম। যদি সিমটমসগুলো হয় সেক্ষেত্রে ভীষণ কেয়ারফুল হতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে কাদের হবে এটা, কাদের হওয়ার চান্সেস বেশি গলস্টোন? দেখুন, মেডিকেল সায়েন্সে প্রথম বলতো 5F, মানে ফিমেল, 40, ফার্টাইল, ফ্যাটি, ফেয়ার। কিন্তু সেটা কিন্তু এখন আর এতটা রেভিলেন্ট নয়। বাচ্চাদেরও হচ্ছে, বয়স্কদেরও হচ্ছে, মেলসে হচ্ছে, সবারই হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটা এখন আর প্রযোজ্য নয়। বাট যদি আমি বলি, যদি লাইফস্টাইলটা সেরকম থাকে, আপনার ব্লাডে যদি কোলেস্টেরল লেভেলটা সবসময় একটু বেশি থাকছে, আপনি যদি আপনার ফুড হ্যাবিট, আপনি যদি খুব ফ্যাটি ফুড খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার হতে পারে। তার সাথে যদি আপনার লাইফ রেজিমেন্টটা একদমই ঠিক নয়, আপনি ক্রনিক অ্যাসিডিটি দীর্ঘদিন ভুগছেন, বা ধরুন ক্রনিক গ্যাস্ট্রাইটিসে দীর্ঘদিন ভুগছেন, সেই ক্ষেত্রে কিন্তু এইসব পেশেন্টদের মধ্যে দেখা যেতে পারে। এক্স্যাক্টলি। তার মানে অন্যান্য যে কোনো শারীরিক অসুস্থতার মতো এটা কিন্তু গল ব্লাডার স্টোন আমরা বলতে পারবো না যে ছোটদের হবে বা বড়দের হবে বা মহিলাদের হবে পুরুষদের হবে, সকলের ক্ষেত্রে হওয়ার চান্সেস রয়েছে এবং সেখানে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। আরও একবার আমি ম্যামকে বলবো, রিস্ক ফ্যাক্টরগুলো যদি আপনাদেরকে বলে দেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু একটু সতর্ক হতে পারে, যে তাহলে আমরা অবশ্যই সতর্ক হব গল স্টোন নিয়ে। দেখুন, আমি দেখি যে ম্যাক্সিমাম পার্সন এতটাই নন ভেজ। আমি ভাবছি একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলছি আমার 39 বছর বয়স, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, বলছি আমি নদিয়া থেকে বলছি। বলুন বলুন। বলছি আমার 39 বছর বয়স, আমার 109 কেজি ওজন হয়ে গেছে। আচ্ছা, 39 বছর বয়স, আপনার 109 কেজি ওজন। সমস্যা কি? মানে এটা তো ডেফিনেটলি সমস্যা, আপনি ওভারওয়েট। ওয়েটটা কমানোর জন্য কি করা যায়? আচ্ছা, ওয়েট কমানোর জন্য। ঠিক আছে, আর তার সাথে কি আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না না, আমি কোনো ওষুধ খাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আপনার হাইট কত বলতে পারবেন কি? হাইট 5.5 ফুটের একটু বেশি। 5.5 ফুটের একটু বেশি। ঠিক আছে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি শুনতে থাকুন, ম্যাম আপনাকে সাজেস্ট করছেন। এই যে ওবেস বা স্থূল্য, যেটা মানে একটা রোগ থেকে অন্য রোগগুলোকে ডেকে আনার সংকেত পাঠায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন যদি ওয়েট লসটা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এবার কেন আপনি ওভারওয়েট, সেটা কিন্তু আমাদের আয়ুর্বেদিক্যালি আমরা কিন্তু রুট কজ থেকে ট্রিটমেন্টটা করি। মানে এরকম নয় যে আমি একটা কিছু ফ্যাট কাটার বলে দিলাম, আপনি সেটা খাচ্ছেন, সেখান থেকে আপনার 2 কিলো কমে গেল, সেভাবে কিন্তু ট্রিটমেন্টটা হয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে জানতে হবে যে কি কারণে আপনার মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে, বা আপনি এক্সারসাইজ বা ফুড ঠিকঠাকভাবে রেজিমেন্ট ফলো করার পরেও আপনার ওয়েটটা রিডাকশন হচ্ছেই না। তো সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিকে কিন্তু ভীষণ ভালো ট্রিটমেন্ট আছে। তার সাথে আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে, সেখানে আমরা উদ্বর্তন করাই, যেখানে মেডিকেটেড হার্বস দিয়ে আমরা মাসাজ করাই, স্বেদন করাই, সেখানে কিন্তু পেশেন্টের ভীষণ ভালোভাবে আর উইদাউট কোনো সাইড এফেক্টে পেশেন্ট সুস্থভাবে ওয়েট লস করে কমফোর্টভাবে। তো সেই ক্ষেত্রে তার সাথে কিছু ডায়েট, ফুড রেজিমেন্ট, তার সাথে কিছু মেডিকেমেন্টস। তো সেইখানে বলবো
100 ওপরে চলে গেছেন, আপনি সেঞ্চুরি ক্রস করে গেছেন, আর ওয়েট করবেন না। 39 বছর বয়স, তারপরে কিন্তু আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস, তারপরে ধরুন সুগারের সমস্যা বা অন্য হরমোনাল ডিসব্যালেন্স সেখানে থেকে কিন্তু শুরু হবে। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে একটা প্রপার ডায়াগনোসিস করে আপনি ট্রিটমেন্টটা নিতে শুরু করুন, ওয়েটটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসুন। অ্যাকচুয়ালি আমরা সবসময় বলে থাকি যে যে কোনো রোগ ডেকে আনার জন্য কিন্তু ওবেসিটি যথেষ্ট, এবং আপনি সেটাও নিজেও কনসার্ন যে আপনি ওবেস, এবং সেক্ষেত্রে আপনি ওয়েটটা কমাতে চাইছেন। ডেফিনেটলি আপনাকে অনেক কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, কি কি করতে হবে। আয়ুর্বেদের হাত ধরতে চাইলে নিশ্চয়ই আপনি মনে মনে ভাবছেন যে আয়ুর্বেদের হাত ধরলে আপনি ভালো থাকবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্রহ্মকমলে। আমি একটু অ্যাড্রেসটা শুধুমাত্র আপনার জন্য নয়, সেই সমস্ত বন্ধুদের জন্য যারা অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা কোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন। টেলিভিশন স্ক্রিনে কিন্তু আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আমিও একবার বলে দিচ্ছি। আপনারা যোগাযোগ করুন 6289901791 এই একটি নাম্বারে। দ্বিতীয় আরেকটি নাম্বার রয়েছে 9674749031। এছাড়াও আরও একটি নাম্বার রয়েছে 9147139402। আর একবার বলছি 9147139402। আর ব্রহ্মকমলের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনিবাস স্ট্যান্ড। আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং বিভিন্ন প্রান্তে কিন্তু ব্রহ্মকমল পৌঁছে যাচ্ছে শুধুমাত্র আপনাদেরকে একটা প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা দিতে। এবং সেই চিকিৎসা পদ্ধতির হাত যদি ধরতে চান তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ম্যাম, আমরা কথা বলছিলাম রিস্ক ফ্যাক্টর নিয়ে, গলস্টোনের রিস্ক ফ্যাক্টরগুলো যদি একটু বলে দেন বন্ধুদের। যেটা বললাম যে আমাদের যে ফুড হ্যাবিট বা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যখন প্রপার ফাইবার রিচ ফুড না থাকে, আপনার তারপরে হয়েছে কি আপনি যদি খুব ফ্যাটি ফুড খেয়ে যাচ্ছেন, ঠিক আছে, বা খুব ফাস্ট ফুডের দিকে আপনার মানে ঝুঁকটা বেশি, বা তার থেকে বলুন বা প্রলং ফাস্টিং, মানে ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আমাদের মায়েদের যারা সকালবেলা ওরা ব্রেকফাস্টটা করেই না, সেটা বরাবরই স্কিপ করে যায়, বা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্টসদের কলেজের প্রেশার বা ঘুম থেকে উঠতে লেট হলো, ওটা স্কিপ করে গেল, তো ব্রেকফাস্ট স্কিপ করে ওদের বরাবর দিনের পর দিন সেভাবে ব্রেকফাস্ট স্কিপ করে যাচ্ছে। তো প্রলং ফাস্টিং ইজ আ মেজর রিজন। সেখান থেকে হতে পারে কোনো হরমোনাল ব্যাপার থেকে হতে পারে, যখন আপনার বডির কোলেস্টেরল বা ব্লাডে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাচ্ছে সেখান থেকে হতে পারে, আরও ইডিওপ্যাথিক কজ থেকেও হতে পারে। এক্স্যাক্টলি। এবারে আমরা একটুখানি ছোট্ট করে জেনে নেব, বারবার করেই বলা হয়ে থাকে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পিত্তাশয়কে ভালো রাখতে চাই, সেক্ষেত্রে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো তো আমরা মাথায় রাখতেই হবে, তার পাশাপাশি কিভাবে আমরা ভালো রাখতে পারি আয়ুর্বেদের হাত ধরে সেটা অবশ্যই একটু শুনতে চাইবো। দেখুন, যেটা বললাম যে আমাদের আয়ুর্বেদে বরাবরই বলা হয়েছে যে নিদান পরিবর্জন, মানে যেই কারণ থেকে হচ্ছে সেই কারণগুলো অ্যাভয়েড করতে হবে। আমাদের টোটালি আমাদের ফুড হ্যাবিটের মধ্যে ধরুন সুগার, চিনি, হ্যাঁ, সল্ট বা হোয়াইট জাতীয় জিনিসগুলো সেগুলো একটু কমিয়ে আনতে হবে। ডেইরি প্রোডাক্টটা একটা মানে লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে, ঠিক আছে, ওভার তো কিছুই ভালো নয়, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো করতে হবে। ফ্যাটি জিনিসগুলো বা ফাস্ট ফুড সেগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। ফুড হ্যাবিটের মধ্যে হাই ফাইবার যুক্ত খাবার খেতে হবে, সেইগুলো করতে হবে। আর তার সাথে আপনি প্রিভেনশনের জন্য কোনো বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসককে দেখিয়ে যেন ফার্দার আপনার কোনো গল স্টোন না হয় বা ফার্দার কোনো সমস্যা না হয়, বা আপনার ডাইজেস্টিভ সিস্টেম যেন ভালো থাকে, বিকজ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হয়েছে কি সেখান থেকেই কিন্তু বাকি রোগের উৎপত্তি। তো সেখানে যদি আপনার ডাইজেস্টিভ হেলথটা যেন ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারস্থ হয়ে আপনি একটা ভালো জীবনযাপন করতে পারেন। প্রপার ডায়েটটা মেনটেন করা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এই যে ডায়েটের কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য একরকম হতে পারে না। প্রত্যেকটা মানুষের শরীরের গঠন অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী ডায়েটটা কিন্তু আলাদা আলাদা মাত্রায় হয়ে থাকে। সুতরাং আপনি কোথাও একটা দেখলেন ডায়েট, সেটাকে ফলো করলেন না, সেটা কিন্তু ঠিক নয়। ভুলভাল ডায়েট কিন্তু আপনার শরীরে নানা রকম অসুখের মাত্রাকে বাচ্চার প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে, তো সতর্ক হতে হবে সেই দিক থেকেও। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি থেকে শঙ্কর দে বলছি। বলুন বলুন। বলছি যে আমার বয়স এখন 64। হ্যাঁ, আমার হাইট 5.5 ফুট, আর ওয়েট যখন 81 এরকম। আচ্ছা। আমার মনে করো শরীরটাই সাদা প্রায় হয়ে গেছে, ছিল না। আমি যে প্রবলেমটার জন্য মেন বলছি
সাধারণ চিকিৎসা তো হচ্ছেই না কোনো জায়গায়, আমি জানি। মানে হচ্ছে আমার যে মানে অন্ডকোষে ছোট ছোট ইয়ের মতন হয়, টিউমারের মতো, Okay. হ্যাঁ, ওইটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি ভয়ে কোনো জায়গায় ইয়ে করিনি যে এই অপারেশন করলে লোকে বাঁচে না বা কিছু এরকম একটা। এখন ওটা টিউমার না কি টিউমারের মতন বড় বড় মানে আপনার এর মতন হয়ে গেছে, এই মানে পেশাবে বা কিছুতে, কিন্তু ওটা বড় হচ্ছে ক্রমশ। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। দেখুন, আপনার এইজটাও অনেক বেশি, আর আপনি যেই সিমটমসগুলো বললেন সেখানে কিন্তু আপনি চেপে রাখছেন, মানে ভয়ে কোথাও অপারেশন করতে হবে বা সেটা ভয়, সেভাবে কিন্তু রোগটাকে চেপে রাখলে পরে কিন্তু সেই রোগটা আরো বৃহৎ আকারে ধারণ করবে। তো সেই ক্ষেত্রে বলবো, আপনার বাড়ি খুব একটা দূরে নয়, সেখান থেকে আমাদের চেম্বার খুব একটা দূরে নয়। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে প্রপার ট্রিটমেন্ট আর প্রপার ডায়াগনোসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারবারই বলি যে প্রিভেনশন অ্যান্ড ইন্টারভেনশন, আর্লি প্রিভেনশন। তো সেই ক্ষেত্রে যদি কিছু মানে বৃহৎ হয়েও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর্লি স্টেজ থেকে যদি আপনি ট্রিটমেন্টটা নিতে শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি দিকে আর যেতে হবে না। তো সেই ক্ষেত্রে বলবো, আর দেরি না করে, আপনার ওয়েটটাও বেশি, তার সাথে আপনার জেনিটাল অর্গানে যেই সমস্যাগুলো হচ্ছে সেই রিপোর্টগুলো আপনার যা আছে সেগুলো নিয়ে আপনি একটু কনসালটেশন করিয়ে নিন। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে অনেক সময় কি আমরা সিমটমসগুলো বুঝতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারছি যে সমস্যা একটা আছে, কিন্তু সেখানে ভয়ে চিকিৎসকের কাছে না যাওয়াটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি আপনার একটা সার্টেন এজ হয়েছে, আপনি 60 ক্রস করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিকিৎসকের পরামর্শ নিন, এবং আপনি যদি মনে করেন যে আয়ুর্বেদের হাত ধরে আপনি ভালো থাকবেন, তো অবশ্যই চলে আসুন 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড, যেখানে রয়েছে ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস। এখানে কিন্তু সমস্যাটা আপনার যেরকমই হোক না কেন, হোক আপনার অ্যাকিউট সমস্যা, হোক আপনার ক্রনিক সমস্যা, সব ধরনের বিভিন্ন রকম সমস্যার কিন্তু সমাধান সম্ভব, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। এবারে ম্যাম একটা কথা বলুন, আমরা তো সিমটমসের কথা শুনলাম, আমরা তো প্রিভেনশনের কথাও শুনলাম, কিন্তু যাদের অলরেডি ফর্মেশন হয়ে গেছে গলস্টোনের, তারা কি করবেন? তাদের কি করণীয়? তারা কি আয়ুর্বেদের হাত ধরে সেই গলস্টোন থেকে রিলিফ পেতে পারেন? একদমই তাই। আমি তো বলবো যে আপনার প্রথমেই যে সিমটমস যদি আপনি দেখতে পাচ্ছেন, বা আপনি যদি ইউএসজি রিপোর্টে যদি আপনার গল ব্লাডারে স্টোন থাকছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আর দেরি না করে কোনো একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের ট্রিটমেন্টে যান। সেখানে কি হয়, আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, আমি আমাদের ব্রহ্মকমলের কথা বলছি, সেখানে কিন্তু যে আমাদের হার্বাল মেডিসিনসগুলো আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মেডিসিনসগুলো আছে, এখানে কিন্তু হার্বাল মেডিসিনস, যেটা ধরুন অ্যান্টি ইনফ্লামেটরি, তার সাথে অ্যান্টি ড্রাইং, মানে ড্রাই করবে না জায়গাটা, তার সাথে খুব তাড়াতাড়ি রিলিফ দেবে। ঠিক আছে, যেহেতু গল ব্লাডার স্টোন বেরোনোর কোনো জায়গা নেই, কোনো রাস্তা নেই গল ব্লাডার স্টোন বেরোনোর, তো সেই জায়গায় আমাদেরকে সেইভাবে ট্রিটমেন্টটা করতে হয়। একটা সেরকম মেডিসিন আমরা প্রেসক্রাইব করি, যেটাকে আমরা লিভার থেকে বাইল জুসটা প্রপারভাবে, লিভারটাকে স্টিমুলেট করবে, তার সাথে বাইল জুসটাকে সিক্রেট করবে। তার সাথে আমাদের যে গল ব্লাডার থেকে যেন বাইল জুসটা ঠিকঠাকভাবে ইন্টেস্টাইনের থ্রুতে এক্সেস বাইল জুসটা বেরিয়ে যেতে পারে, আর যে স্টোন যেটা ফর্মেশন হয়ে গেছে সেটা যেন ইজিলি শ্রিঙ্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেভাবে আমাদের ট্রিটমেন্টটা হয়, কিন্তু তাও ব্যক্তি বিশেষ, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কারণ আমাদের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু রিপোর্ট বেসড অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট। যেখানে যদি আপনার মানে স্টোন অনেক মেজর সাইজ ধারণ করে নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রপার ডিসিশন নিয়ে তারপরে আপনাকে জানাবো। তো সেই ক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, রোগী বল, পেশেন্টের ফুড হ্যাবিট, পেশেন্টের লাইফস্টাইল, পেশেন্টের মানসিক অবস্থা, সব কিছুর উপরে ডিপেন্ড করে তার ট্রিটমেন্টটা। এক্স্যাক্টলি তাই। এবং এই যে ফর্মেশনটা, মানে সাইজটা কিন্তু স্টোনে ডিপেন্ড করছে। মানে মোটামুটি যদি ছোট সাইজের হয়, সেটাকে একটু শ্রিঙ্ক করে দেওয়া ওর মেডিসিন রয়েছে আয়ুর্বেদে। এবং এই যে আপনি বললেন না যে ও মেডিসিনের মাধ্যমে সেটাকে শ্রিঙ্ক করে দেওয়া হচ্ছে, যেটা বেরোনোর কোনো রাস্তা নেই। বড় সাইজের হলে যদি কেউ সার্জারির দ্বারস্থ হন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে ফার্দার কি আবার রেকারেন্স হওয়ার সম্ভাবনা থাকছে? মানে হয়তো সে সার্জারি করে ফেলেছে, এবার সে চাইছে আমি আয়ুর্বেদের হাত ধরে যাতে আমার নতুন করে আর ফর্মেশন না হয়, কারণ এক ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি থাকলে তার কিন্তু বারে বারেই সেটা থাকে।
তো সেক্ষেত্রে কি করণীয়? দেখুন সেই ক্ষেত্রে দেখা যায়, আমি তো প্রথমেই বললাম যে 90% পিপল যাদের কলিসিস্টেক্টমি হয়ে গেছে, মানে ধরুন গলব্লাডার স্টোন অপারেট হয়ে গেছে, তারপরে কিন্তু একটা ডাইজেস্টিভ মানে ইস্যুতে ওরা ভুগছে। তো সেই ক্ষেত্রে ধরুন গলব্লাডার রিমুভ হয়ে গেছে, কিন্তু বাইল জুস যখন লিভার থেকে বেরোচ্ছে সেখানে কিন্তু অনেক কেসে দেখা যায় যে বাইল ডাক্টে স্টোন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আরো বেশি ভয়াবহ। না ম্যাম, এক্ষেত্রে একটা কথা বলি, সেখানে কি গল স্টোনটা পুরো স্টোন হলে পর পুরো গল ব্লাডারটাকে শুদ্ধ কি এটা অপারেশন করা হয় নাকি না শুধু স্টোনটা রিমুভাল হয়? দেখুন সেটাও দুটো প্রসিজিওর আছে। একটা যেটা ট্রেডিশনাল ওয়ে, যেখানে পুরো গল ব্লাডারটাকে এক্সট্রাক্ট আউট করা হয়, আরেকটা হয়েছে কি ল্যাপারোস্কোপি সামথিং এরকম কিছু বলে। তো সেরকম সেই ক্ষেত্রে শুধু স্টোনটাকে এক্সট্রাক্ট করা হয়। কিন্তু আয়ুর্বেদিক্যালি সেটার কিন্তু ট্রিটমেন্টটা পুরো আলাদা। যেহেতু পিত্তাশয় আমাদের পিত্তের অবস্থান, আমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে যে আমাদের পিত্ত যদি ইমব্যালেন্স হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু চিরজীবনের জন্য একটা ইমব্যালেন্স বা একটা ডাইজেস্টিভ ডিসঅর্ডারে ভুগবে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু ভীষণভাবে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে আরও যেটুকুনি সময় রয়েছে আর একটা ছোট্ট প্রশ্নের উত্তর খুঁজে নেব। সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে কি হয়, গল ব্লাডার বা এরকম শুনেছি, আমার জানায় আমার পরিচিত এরকম হয়েছিল, তো গল ব্লাডার বাস্ট করে। তো এইটা হচ্ছে দীর্ঘদিনের স্টোনটা থাকতে থাকতে এই সমস্যাটা হয়। তো সে ধরনের যদি সমস্যা কারো হয় তো সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, খুব যদি অ্যাকিউট কন্ডিশন হয় সেখানে কিন্তু আমরা যেটা বলছি যে আমরা প্র্যাকটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড রিপোর্ট বেসড, সেই ক্ষেত্রে আপনাকে সার্জারি করাতে হবে। কিন্তু আমি তো চাইছি যে আপনার প্রিভেনশনটাই সেখান থেকে হোক, যেখানে আপনি প্রথম ধরা পড়েছে তখনই যদি আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, সেখানে যদি স্টোনটাকে আর বড় হওয়ার সময়টা না দেন, তাহলে কিন্তু সেখানে সার্জারির দিকে আমাদেরকে দ্বারস্থ হতে হচ্ছে না। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ম্যাম এই এত সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় যারা চাইছেন ব্রহ্মকমলে যোগাযোগ করতে, ফোন নাম্বারটা আমি আরও একবার বলে দেবো। ফোন নাম্বারটি হচ্ছে 6289901791, এটি একটি নাম্বার। আরও একটি হচ্ছে 9674749031 এবং 9147139402। এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং অবশ্যই যে কোনো রকমের শারীরিক অসুস্থতা হোক তার থেকে বেরিয়ে আসতে পারেন। আজকে আমাদের সময় শেষ, তাই শেষ করবার পালা। ম্যামকে ধন্যবাদ দেবো, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।